সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শাহিন স্যার আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলোরই একটি অ্যাসাইনমেন্ট। ফিজিক্স 4 নম্বর অ্যাসাইনমেন্ট, মূলত এটি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আর এই অ্যাসাইনমেন্টের উদ্দীপকে এখানে বলা হয়েছে নবায়নযোগ্য শক্তির গল্প। তো নবায়নযোগ্য শক্তির গল্প এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। তো চিত্র এখানে দেখানো হয়েছে যে জলবিদ্যুতের চিত্র আমরা দেখে বুঝতে পেরেছি। তো চিত্রে দেওয়ার পরে এখান থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। তো প্রশ্নগুলো আমরা একটা একটা করে আলোচনা করব আজকে। আর প্রশ্ন আলোচনা করার সময় তখন আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে কোন প্রশ্ন সলভ করতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলছে যে চিত্রের কোন অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে। তো চিত্রের কোন স্থানে জলের নিম্নতম বিভব শক্তি রয়েছে, তাহলে জলটা যেখানে রয়েছে মানে এখানে লেকের মধ্যে জল রয়েছিল, লেক বা খালে। কিন্তু আমরা একটা বিষয় অবশ্যই জানি যে বিভব শক্তি সাধারণত E=mgh, যেখানে বিভব শক্তিটা এইচ এর সমানুপাতিক। এইচ এর সমানুপাতিক মানে কি বোঝায় যে উচ্চতা যত কম হবে সেখানে বিভব শক্তি তত কম হবে। তাহলে কোনো একটা পাত্রে যদি জল থাকে, সেই জলের একদম নিচের দিকে অংশের উচ্চতা কিন্তু সবচেয়ে কম থাকে, যেখানে কিন্তু বিভব শক্তি সবচেয়ে কম হবে। তাহলে আমরা বলতে পারি যে যেখানে টারবাইন আছে, মানে চিত্রে যেখানে টারবাইন আছে এবং লেক বা খালের নিচে বা তলদেশে অবস্থানে যেখানে ন্যূনতম শক্তি রয়েছে। এটা ক নম্বর প্রশ্ন। এখানে এক্সট্রা আজে বাজে হাবড়ি কিছু লেখার দরকার নাই, যেগুলোতে মার্কস প্রয়োজন নেই, কারণ এখানে 1 মার্চের প্রশ্ন আমাদের সেই মাপে লিখতে হবে। পরবর্তীতে আমরা চলে আসি 2 নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন। তো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 30 মিনিটের মধ্যে পানি 5 গুণিত 10⁹ জুল শক্তি হারায় এবং 4.5 গুণ 10⁹ জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। তো শক্তির এরূপ রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় করো। তো দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু এখানে টারবাইন ঘোরানো হচ্ছে। তো এক্ষেত্রে এর মাধ্যমে কিন্তু টারবাইন বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছে। তাহলে পানির যে শক্তি সেটা ইনপুট হিসাবে কাজে লাগানো হয় এবং টারবাইনের মাধ্যমে যে আউটপুট হিসেবে এখানে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। তাহলে ইনপুট এখানে হারানো শক্তিটা হবে 5 গুণ 10⁹ জুল এবং লব্য কার্যকর শক্তি যেটাকে আউটপুট বলা হচ্ছে সেটা হবে 4.5 গুণ 10⁹ জুল। তাহলে আমরা জানি শক্তি রূপান্তরকরণের কর্মদক্ষতার সূত্র আউটপুট মানে আউটপুট শক্তি, মানে যেটাকে লব্য কার্যকর শক্তি বলা হয়, সেটা বাই ইনপুট মানে হলো হারানো শক্তি বা যেটা আর কি এখানে প্রয়োগ করা হয় সেই শক্তিটা। তো দুইটা শক্তি গুণ 100%, এখানে মান বসাই দিলে 90% চলে আসে। তাহলে এখানে কর্মদক্ষতা হবে 90%। এভাবে লিখতে হবে। তো গ নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক শক্তি 4.5 গুণ 10⁹ জুলকে ওয়াট এককে প্রকাশ করো। কিন্তু আমরা সাধারণত জানি জুলটা হলো শক্তির একক, কিন্তু ওয়াটটা হলো ক্ষমতার একক। আর ক্ষমতা সাধারণত বলতে বোঝায় যে প্রতি একক সময়ে সম্পাদিত কাজ বা শক্তি রূপান্তর। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি রূপান্তরিত হবে সেটাই হবে তার ক্ষমতা। তাহলে এখানে 30 মিনিটে যদি টারবাইনে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় 4.5 গুণ 10⁹ জুল, কিন্তু 1 সেকেন্ডে বলতে কী বোঝানো হবে, তাহলে এখানে সময়টা যে 30 মিনিট সেটাকে আমরা প্রথমত সেকেন্ড বানাই নিলাম। তাহলে মিনিটকে সেকেন্ড বানালে 60 দিয়ে গুণ দিতে হয়, তাহলে সেকেন্ড হয় 1800 সেকেন্ড। এখানে প্রতি সেকেন্ডে যে রূপান্তরিত শক্তি বা ক্ষমতাটা হবে যেই শক্তিটা আছে শক্তি বাই সময়, কারণ প্রতি সেকেন্ডে শক্তি বাই সময়টাই হবে প্রতি সেকেন্ডে এখানে রূপান্তরিত শক্তির পরিমাণ। তাহলে এখানে শক্তির পরিমাণ 4.5 গুণ 10⁹ জুল এবং এখানে সময়টা হলো 18 সেকেন্ড। তাহলে এককটা পাবো জুল পার সেকেন্ড, আর জুল পার সেকেন্ডটাকে ওয়াট বলা হয়। তাহলে এটা ওয়াটে কনভার্ট হয়ে গেল। তারপরের প্রশ্ন করা হয়েছে ঘ নম্বর প্রশ্নটা একটু বড়। সেটা হলো যে বাংলাদেশের পরিবেশের জন্য জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো। তো বাংলাদেশের পরিবেশের জন্য জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করার ক্ষেত্রে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রভাব কিন্তু 2 ধরনের হতে পারে। এটা কিন্তু ভালো প্রভাব হতে পারে বা খারাপ প্রভাব হতে পারে। তো তাহলে 2 ধরনের প্রভাবে আমাদের আলোচনা করতে হবে। তো বাংলাদেশে সাধারণত নদী বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হয়, যেহেতু নদীর পানি ফুরিয়ে যায় না তাই শক্তি ফুরিয়ে যায় না, এটা একটা ভালো ধরনের প্রভাব। তারপর রয়েছে এই নদীতে বাঁধ দেওয়া হলে পরিবেশের অনেক ক্ষতি হয়। নিচে জলবিদ্যুৎ কেন্দ্রের ভালো এবং খারাপ উভয় ধরনের প্রভাব আলোচনা করা হলো। তো উভয় ধরনের প্রভাবের ক্ষেত্রে পরিবেশের জন্য আমরা এখানে 2টা পয়েন্ট করেছি, পরিবেশের জন্য জলবিদ্যুৎ কেন্দ্রে ভালো প্রভাবসমূহ এবং পরিবেশের জন্য জলবিদ্যুৎ কেন্দ্রের খারাপ প্রভাবসমূহ। তো 2টা পয়েন্টের এখানে ভালো প্রভাবসমূহ বাম দিকে লিখেছি। তো এই যে প্রশ্নটা কিন্তু হুবহু এভাবেই লিখতে হবে এমন কোনো কথা না, তুমি তোমার মতো করে সাজিয়ে লিখতে পারো। আমি আমার মতো করে লিখেছি, তারপর তুমি সেখান থেকে সাজিয়ে লিখতে পারো। তো হুবহু লিখলে আসলে স্যাররা খুব বেশি খুশি হবে না, সন্তুষ্ট হবে না, সেক্ষেত্রে মার্কও কম দিতে পারে। তো পরিবেশের জন্য এটা ভালো প্রভাবসমূহ কী কী সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা জ্বালানিবিহীন কেন্দ্র। এই যে জলবিদ্যুৎ কেন্দ্রটা একটা জ্বালানিবিহীন কেন্দ্র, কাজে এখানে কোনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, এমনকি কোনো গ্রিন হাউস গ্যাসও উৎপন্ন হওয়ার সম্ভাবনা নেই, তাই এটা মোটামুটি পরিবেশ বান্ধব।
এবং এর সাথে পারিভাষিক তাপমাত্রাটা নিয়ন্ত্রিত করে থাকে এবং জলবিদ্যুৎ প্রকল্প আয়োজন করার মাধ্যমে পর্যটন শিল্পেও ভূমিকা রাখে। ফসলের জমিতে অবিচ্ছিন্ন সেচ দিতে বাঁধের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা যায়। এই প্রকল্প অনেক সস্তা হওয়ায় আর্থসামাজিক পরিবেশের ওপর ভালো প্রভাব ফেলে, মানে অনেক সস্তা হওয়ার কারণে এটা আর্থসামাজিক এর উপর ইতিবাচক প্রভাব ফেলে। তার পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব যদি বলি এখানে, তাহলে দুর্ঘটনা যদি হয়ে থাকে তাহলে এখান থেকে পানিতে এখানে বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার ফলে অনেক এলাকা প্লাবিত হয়ে যেতে পারে। তারপরে এখানে আর্থসামাজিক বিপুল ক্ষতি হতে পারে। তাছাড়া অনেক স্থায়ী অধিবাসীরা ঘর বাড়ি চাষাবাদ ইত্যাদি হারিয়ে ফেলতে পারে। তারা ভূমধ্যস্থ টেকনিক প্লেটের ওপরে প্রতিক্রিয়া ভূমিকম্পের এর প্রভাব এখানে পড়তে পারে। তারপর দুর্ঘটনার ফলে প্রায় 18,000 পরিবার এবং 1,00,000 উপজাতি এর বাস্তুচ্যুত হওয়ার মতো নজির আছে যে এরকম ক্ষতিকর প্রভাব হয়েছে। তাহলে এখানে পরিশেষে বলা যায় যে জলবিদ্যুৎ কেন্দ্রে স্থাপনের ফলে খারাপ এবং উভয় ধরনের প্রভাব থাকলেও এর ভালো দিকটাই বেশি পরিমাণে দেখা যায়। আমরা পরবর্তী নম্বর প্রশ্নে চলে যাই। নম্বর প্রশ্ন, এটি কী ধরনের শক্তি? আমরা জলবিদ্যুৎ যেই শক্তিটা, এটা এক প্রকারের নবায়নযোগ্য শক্তি, আমরা সেটা জানি। তো এরূপ অন্যান্য যেই শক্তির অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত বর্ণনা একটি চার্ট আকারে দিতে বলা হয়েছে। তো এরূপ আরও যে শক্তিগুলো রয়েছে সেগুলো আমরা কী শক্তি জানি। আর নবায়নযুক্ত শক্তি মানে যে শক্তিটা সাধারণত ফুরিয়ে যায় না, সেই শক্তির উৎস করে না, তাকে নবায়নযুক্ত শক্তি বলা হয়। তো এরকম আরও যে শক্তিগুলো রয়েছে, প্রথমেই যেটা আসে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটা সৌরশক্তি, কারণ সূর্যের শক্তি কখনো ফুরায় না। তো সৌরশক্তির যেই অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এবং পরিবেশগত প্রভাব, এসব প্রভাবগুলো বইয়ে আছে সাধারণত, এবং বই থেকে সুন্দরভাবে সাজিয়ে তোমাকে লিখতে হবে। আমি আমার মতো করে সাজিয়ে লিখছি, তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবা, হুবহু লেখার প্রয়োজন নাই। তো এখানে সৌরশক্তির ক্ষেত্রে দেখা যায় এটা বিদ্যুৎ খরচ কমায়, মানে অন্যান্য যে বিদ্যুৎ খরচ সেগুলো থেকে সৌরশক্তি থেকে বিদ্যুৎ পায় এক্সট্রা, সেজন্য অন্য খরচগুলো থেকে কম হয়। তারপর বাসা বাড়ির একটা মান বাড়ায়, প্যানেল এবং অন্যান্য যন্ত্র দাম তুলনামূলক একটু বেশি হওয়ার কারণে একটু খরচও হয় থাকে। তারপর ব্যবসায়িক দিক দিয়ে ঘনবসতিপূর্ণ দেশে লাভবান হওয়া যায়। তারপর এখানে একটা সুবিধা আছে, কার্বন নিঃসরণের হ্রাস করে, মানে কার্বন নিঃসরণ এখানে হয় না। তো কোনো শব্দ দূষণ বা পরিবেশের তাপমাত্রা এগুলো অপরিবর্তিত রাখে। আকাশ মেঘলা থাকলেও এই শক্তি কম সঞ্চিত হয়, এটা একটা তার মানে কম প্রভাব। তো তারপর আমরা চলে আসি বায়ুশক্তি। বায়ুশক্তির ক্ষেত্রে এখানে টারবাইন রক্ষণাবেক্ষণের তুলনামূলক খরচটা কম হলেও এখানে অল্প পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে অনেক বেশি জায়গার প্রয়োজন হয় থাকে, এটা একটা খারাপ দিক। তারপর এর মধ্যে যদি সামাজিক প্রভাব বলি তাহলে হবে পরিবেশের বেশি নেতিবাচক ভূমিকা রাখে, এবং সেই স্থানে পশু পাখির ওপর সবচেয়ে বেশি ভূমিকাটা রাখে, নেতিবাচক মানে খারাপ প্রভাব রাখে। তবে এটি মানুষের জন্য খুব বেশি হুমকির কারণ হয় না। তো এখানে গ্রিনহাউস গ্যাস নির্গমন করে না, তাই এটি পরিবেশ বান্ধব হয়ে থাকে। বায়ু টারবাইন ও পরিষ্কার ও নির্গমনযুক্ত বিদ্যুৎ তৈরি করে থাকে। তারপর বায়ু শক্তির পর আমি দিয়েছি এখানে জৈব শক্তি। জৈব শক্তিটা হলো পশু পাখির যে বীজটা, পচনশীল আবর্জনা, এগুলো থেকে বায়োগ্যাস তৈরি করে তার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়, আমরা জানি। তো এই যে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তো এটি ব্যবহারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না, তাই সামাজিকভাবে এটা ক্ষতি সাধন করে না, এটা সামাজিক প্রভাব। আর এর যদি আমরা পরিবেশগত প্রভাব দেখি তাহলে এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ময়লা আবর্জনাকে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করা হয়, যা পরিবেশ দূষণ থেকে রক্ষা করে। তারপরে আমরা চলে আসি নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তি এটা একটা জটিল বিষয়। এই যে নিউক্লিয়ার শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা তো আমরা অবশ্যই পড়েছি। এর যেই পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব বলতে এটা অনেক বেশি খরচ হয়, তবে অনেক বেশি শক্তিও পাওয়া যায়, এটাও একটা ভালো দিক। কিন্তু সামাজিক প্রভাবটা হলো এখান থেকে যে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়, এটা যেহেতু তেজস্ক্রিয় শক্তিকে কাজে লাগানো হয়, তো এটা অবশ্যই পরিবেশের সামাজিকভাবে অনেক ক্ষতির কারণ হতে পারে। এটা অবশ্যই পরিবেশ থেকে অনেক দূরে স্থাপন করা উচিত। তারপর এই প্রক্রিয়া পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা হলো পরিবেশগত মানে সমস্যা, যেটা প্রভাব সেটা হলো যে এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। এর বর্জ্য পরিবেশের সবথেকে বেশি ক্ষতি সাধন করে থাকে। তার ভূতাপীয় বলতে আমরা জানি যে পৃথিবীর ভিতরের অংশে আগ্নেয়গিরি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব, যদিও এটা ব্যয়বহুল। মানে পৃথিবীর ভিতরে অনেক আগ্নেয়গিরি থাকে, আমরা জানি সেগুলো দিয়ে করা যায়। তবে প্রাকৃতিকভাবে যে আগ্নেয়গিরিগুলো বের হয়ে আসে আমরা জানি, অনেক অঞ্চলে অনেক বিভিন্ন দেশে বের হয়ে আসে, তো সেগুলোকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সামাজিক একটা ভালো একটা উন্নতি হতে পারে, কারণ এটা যেই আগ্নেয়গিরিগুলো বের হবে সেগুলো তো অবশ্যই সামাজিকভাবে ক্ষতি করবে, কিন্তু সেগুলোকে যদি কাজে লাগানো যায় অবশ্যই পরিবেশের জন্যও সেটা অনেক উপকারে আসবে। তো এই পর্যন্তই লিখতে হবে তোমাকে ক্লিয়ারলি। তো ধন্যবাদ তোমাকে এত সময় নিয়ে আমার মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। আর এটাই খুব সুন্দর করে সাজিয়ে লিখে রাখবা অবশ্যই। আর এখানে লিখে রাখলেই এভাবে জমা দিলে খুব ভালো একটা মার্কস পাওয়া যাবে বলে আশা করা যায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না।
ধন্যবাদ।